ফসল ধরা দৃষ্টি নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি। পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা। আমাদের কৃষি ও কৃষ্টি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। ভোলা, তোফায়েল আহমেদ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা নলিনী দাস, এই সব বিশিষ্ট ব্যক্তিদের জন্মস্থান এই ভোলা। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ধনিয়া ইউনিয়ন, এবং এই ধনিয়া ইউনিয়নেই জন্মগ্রহণ করেছেন বর্তমানের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। আর আজকে আমরা এসেছি ভোলা পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে। চলুন তাহলে ভোলা পোলট্রি অ্যান্ড হ্যাচারি ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আছি ভালো ইনশাআল্লাহ। একটু যদি আপনাদের পরিচয়টা একটু বলতেন। হ্যাঁ, আমি কামরুল হাসান কামাল, ভোলা পোলট্রি অ্যান্ড হ্যাচারির সত্যদিয়াগিরি। আর উনি হলেন আমার পিতা এবিএম শাহজাহান। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ভিতরে গিয়ে দেখি। জি, আসেন। জি, চলুন আসেন। এই রুমটাতে হচ্ছে ডিমগুলোকে সেট করা। সেট করা হয় ডিমগুলো। কতদিন লাগে সেট করতে? ডিম সেটিংয়ে থাকে 17 দিন। 17 দিন। 17 দিন। 21 দিনে বাচ্চা ফোটে। 21 দিনে। তার মানে 17 দিন সেট করার পরে তারপরে হচ্ছে হ্যাচিং মেশিনে নিয়ে যায়। হ্যাচিং মেশিনে 4 দিন থাকে সেখানে। আচ্ছা, ডিমগুলোর মানে গুণগত মানটা কিভাবে নিশ্চিত করে? যখন আমাদের খামার থেকে ডিমগুলি যখন কালেকশন করার পরে তখন আমরা এখানে নিজস্ব ম্যানুয়ালি চেকিং করি। তো চেক করার পরে যেই ডিমটা আমাদের বাচ্চাটা হবে শর্টিং করে আমাদের এই এসি রুমে থাকে। এসি রুমে থেকে যেদিন আমাদের সেটিং হবে ওই সেটিংয়ের দিন ওদিন আমরা ওখানে ওই ট্রেতে সেট করা হয়, তারপরে সেটার মেশিনে ঢুকে দেওয়া হয়। আচ্ছা, ডিম পাড়ার পরে এটাকে বাছাই করার পরে তারপর এসি রুমে রাখতে হয়? হ্যাঁ, এসি রুমে রাখতে হয়। প্রতিদিন তো আর আমরা সেটিং করি না, আমরা সপ্তাহে 2 দিন সেট করি এবং 21 দিন পরেই কিন্তু বাচ্চা আমরা পাই। আচ্ছা, আমি কি একটু দেখতে পারি এটার মধ্যে এখন কত? হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন। আসুন একটু খুলে দেখাও। আঙ্কেল কিন্তু বেশ অভিজ্ঞ। প্রতিদিন আসেন মনে হয় না? একসময় শিক্ষকতা করতাম তো। এই দেখেন, এটা তো মুভ করে, তাই না? হ্যাঁ, নড়াচড়া move করে। করে। আধা ঘন্টা পর পর এটা মুখ করে টানি হয়। আচ্ছা, এরকম কয়টা ট্রে আছে 156টা ট্রে আছে এখানে? হ্যাঁ, তিনটা কালার আছে ক্যাপাসিটি। তিনটা কালারে আমরা একটা কালারে এক সপ্তাহে সেটিং দিই, মানে তিনটা কালার একবারে সেটিং দিই। এই একটা সেটার মেশিনের মধ্যে কতগুলো ডিম? 15120 টাকা আছে। 15120 টাকা। তিনবারে করা? তিন পরে তাহলে 15 দুগুণে 3 15 45 হয়ে যায়। এরকম আপনার মেশিন হচ্ছে কয়টা? এখানে আছে সুন্দর করে লেখা আছে। 6টি আছে। এই 6টা থেকে মানে কিরকম পাচ্ছেন? আসলে 6টা মেশিনই এখনো চলে না। যখন করোনা আমরা দেশে এই সমস্যা দেখা দিয়েছে, এখন বর্তমানে মেশিন চলে 4টা মেশিন। আমাদের আগে 1,20,000 প্রোডাকশন ছিল পার মান্থ, এবং এটা কমতে এটা একেবারে জিরোতে চলে আসছে। জিরোতে চলে এসে এমন দিনও গেছে বাচ্চা আমরা বাইরে রাখছি, মানুষ নিয়ে গেছে বিনা পয়সায়, কিন্তু তাতে যে আমার 3 মাসের ভিতরে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা লস হয়ে গেছে। তারপর আমরা আবার ধীরে ধীরে শুরু করছি। এখন আমাদের মান্থলি প্রোডাকশন আছে 80,000। হ্যাচিং মেশিনটা কোন পাশে? আচ্ছা, ওই পাশে। ওই পাশে হ্যাচিং মেশিন। চলেন যে একটু দেখি। ও আচ্ছা, এই যে এটা জি। বাচ্চা শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, কিরকম মানে সপ্তাহে কতগুলো করে বাচ্চা পাচ্ছেন এখান থেকে? এখন 20,000-এর মতো। 20,000-এর মতো। এখানে আসলে শব্দটা অনেক বেশি, আমরা একটু বাইরে গিয়ে কথা বলি। আসি। চলো। আচ্ছা,
এই যে তখন যেটা বললেন যে করোনার সময় সম্পূর্ণ মানে উৎপাদনটা বন্ধ ছিল, কিন্তু তখনও তো নিশ্চয়ই যারা লেবার ছিল বা আপনাদের তো এই খামারটা পরিচালনা করতে হয়েছিল, তো তখন কিভাবে কি করেছেন? তখন আমাদের কষ্ট হয়েছে, আমরা লেবার পেমেন্ট অনেক সময় স্যালারি দিতে পারি নাই, অথচ মুরগির কিন্তু খাবার দিতে হয়েছে, বাকি এনে তারপরে এই সমস্ত মুরগিকে আমরা বাঁচিয়ে রাখছি। তার মানে এই ডিমগুলো হচ্ছে আপনাদের মানে প্যারেন্টস মুরগি রয়েছে? হ্যাঁ, অবশ্যই parents লেইং বার্ড আছে এবং সেখানে আমাদের শেডও আছে, শেডের ভিতরে মুরগি আছে। আমাদের ডিমটা মূলত ওখান থেকে কালেক্ট হয়। আচ্ছা, যেহেতু ডিমগুলো আপনাদের নিজেদের খামার থেকে সংগ্রহ করেন, তা আপনাদের তো ক্যাপাসিটি হচ্ছে এখন 80,000, জি, যেটা জি। আমাকে বললেন। জি, জি, জি। এর থেকে আপনাদের চাহিদাটা পূরণ হয়? 80,000-এর দিকে কিছু বেশিও আমাদের হয়, কিন্তু আমরা ডিমগুলি চেকিং করার পরে কিছু অ্যাব্রো থাব্রো থাকে, কিছু ফুটবে না এমনও হইতে পারে, কিছু চুল ফাটার মতো থাকে, এগুলি আমরা শর্টিং করে বাদ দিয়ে তারপর আমরা এটা করি। এই জন্যই আমরা বাইরে থেকে কোনো ডিম কালেক্ট না করে আমাদের যে ডিমটা আছে এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করার জন্য চেষ্টা করি। মানে হৃষ্টপুষ্ট মায়ের থেকেই তো হৃষ্টপুষ্ট সন্তান আশা করা যায়, জি, জি। সুকুমার লতিকা থেকে তার কাঁঠালের মতো ফল আশা না করা না যায় না। এটাই। আচ্ছা, শুরুটা কি হ্যাচারি দিয়ে নাকি তখন ফার্ম ছিল? অন্যান্য ব্যবসা আমার ছিল, আমার বাবার ব্যবসা আছে, অনেক ব্যবসা ছিল, কিন্তু আমি আমার যে এই ফার্মিং লাইনের ব্যবসা আমি প্রথম থেকে এই হ্যাচারি দিয়ে স্টার্ট করেছি। তো প্রথমে যখন শুরু করেছে তখন কয়টা মেশিন ছিল? তখন 2টা সেটার ছিল, একটা হ্যাচার ছিল। ওই সময়ের ক্যাপাসিটিটা কেমন? ওই সময় ক্যাপাসিটি সপ্তাহে 5,000 ছিল। সেখান থেকেই কি মানে পর্যায়ক্রমেই বেড়েছে? হ্যাঁ, পর্যায়ক্রমে বেরিয়েছি। এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছি এগুলি কি একদিনে? একদিনই ডিম, মানে এর কয়টা শেড থেকে আনা এরকম? 4টা শেড থেকে এগুলি আনা। এখন কত পার্সেন্ট পাচ্ছেন আপনারা? ওখানে আমি 70 থেকে 75% পাচ্ছি। আসলে ভাইয়া আমাদেরকে এতক্ষণ ধরে যে ডিমের গুণগত মানটা শিখালেন, যে ডিমটা দেখলেই বোঝা যায় যে কোন ডিম থেকে কিরকম বাচ্চা উৎপাদন হবে, আমরা আপনাদের শেডটা ঘুরে দেখবো, নিয়ে নিচ্ছে একটা বিরতি। দর্শক, আমাদের অনেক হ্যাচারির মালিক আছেন যারা হচ্ছেন তাদের ফার্ম থেকে যতগুলো ডিমই উৎপাদন হয় সবগুলো ডিম দিয়েই হ্যাচিং করেন, বাচ্চা ফোটান এবং পরবর্তীতে সেই বাচ্চাগুলোকে গ্রেডিং করেন A, B, C। অনেকেই না জেনে না বুঝে সে বাচ্চাগুলো দিয়েই ফার্ম শুরু করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা লাভবান হতে পারেন না, লসের সম্মুখীন হন। আর তাই আপনারা যারা এই ভোলার অর্থাৎ পানিবন্ধী দ্বীপে বসবাস করছেন, বাইরে যেতে পারছেন না সহজেই, তারা চাইলেই ভোলা পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা কতটা সুনিপুণভাবে ডিম সিলেকশনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে। এটাই তো নিশ্চয়ই আপনাদের প্যারেন্টস শেড? প্যারেন্ট শেড, হ্যাঁ আমাদের। মানে এখানে তো যেহেতু আপনাদের একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী কতগুলো প্যারেন্টস? এখানে 3000 বার্ড আছে। এটা মেল ফিমেলের রেশিওটা? হ্যাঁ, মানে 100টা মুরগির সাথে আমরা এখানে দিয়েছি 11টা মোরগ দিয়েছি। ফিমেল সাথে হচ্ছে 11টা মেল। মেল। এই রেশিওটা কি যেহেতু বাচ্চা উৎপাদনের জন্য পারফেক্ট? হ্যাঁ, পারফেক্ট। যেহেতু বাচ্চাটা আপনারা নিজেরা উৎপাদন করছেন এবং গুণগত মানের ডিমের জন্য, কিন্তু পরিচর্যা খাবার দাবারটা কিভাবে কি করছেন? এটা আমাদের এক্সপার্ট এখানে আছে, আবার প্রয়োজন বোধে যদি আমরা আমাদের এখানে যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে ওদের সহযোগিতা নিয়ে আমরা এখানে যতটুকু সম্ভব যে যত ভালো করা যায় ঠিক ওই সিস্টেমে আমাদের খাবারটা দেওয়া হয়। এখানে ওই খাবারটাই কতবার দিচ্ছেন? আমরা 3বার দিচ্ছি। ভোর হলো 5টায়, তারপরে হলো যে 11টায়, তারপরে হলো যে 3টায়। আচ্ছা, যেহেতু এগুলো হচ্ছে প্যারেন্টস, মানে কতদিন ধরে ডিম সংগ্রহ করছে? 5.5 মাস 6 মাস থেকে স্টার্ট হয়। এটা আমরা ফিনিশিং মানে ভালো গুণগতমান বাচ্চার জন্য 60 সপ্তাহ পরে আমরা আর এখান থেকে আর কোনো ডিম কালেক্ট করি না, তখন ওটা কার্ড হিসাবে এগুলি বিক্রি করে দিই। আচ্ছা, বাচ্চা উৎপাদন ছাড়া এমনি চাইলে কত সপ্তাহ ডিম সংগ্রহ করা যায়? মিনিমাম 70, 75, 80 সপ্তাহের মধ্যে নেওয়া যায়। ভালো ডিমের জন্য তো নিশ্চয়ই মানে যেহেতু খাবারের কথা একটু আগে বললাম যে এক্সট্রা মানে কোনো ভিটামিন তো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ভিটামিন, সেখানে পানির সাথে মিশিয়ে আমরা ভিটামিন প্রয়োগ করি। এই শেড থেকে আর কতদিন পর্যন্ত পারবেন ডিম সংগ্রহ? এটা এখন আমার স্টার্টিং পর্যায়ে আছে, এটা মিনিমাম এখনও আমি 25-30 সপ্তাহের মধ্যে নিতে পারবো। মানে কতদিনের বাচ্চাটা নিয়ে? এটা আমরা ডে ওয়েল চিক, একদিন বয়সের বাচ্চা নিচ্ছি। আনার পরে ওদেরকে নার্সিং করে ওই যে 5 মাস 5.5 মাস পর্যন্ত আমরা এগুলি লালন পালন করি, তারপরে ডিমে আসে আমাদের কাছে। তার মানে
এখন কি আপনাদের এরকম নার্সিং করার শেড আছে যেখানে বাচ্চা আছে? হ্যাঁ আছে আছে, এখন বর্তমানে আছে আমাদের সেখানে নার্সিং করার শেড এখন আছে। ওখানে আমার বাচ্চা তোলা আছে প্রায় 4000-এর মতন বাচ্চা তোলা আছে ওখানে। আর এই প্যারেন্ট শেড আছে কয়টা এরকম? এর প্যারেন্ট শেড আছে 3টা। 3টাতে কতগুলো? 3টাতে আছে 9000-এর মতন। আচ্ছা, এই 9000 প্যারেন্টস থেকে হচ্ছে প্রতিদিন কয় হাজার করে পাচ্ছে? 5000 নাকি? 9000 থেকে আসলে এটা সময় বেঁধে এটার মিনিমাম 60% বা 50% এরকম আসে, তাতে আমরা ডেইলি 4.5 থেকে 5000 ডিম পাই। আচ্ছা, এই 3টা-4টা শেড, তারপরে হচ্ছে হ্যাচারি, এগুলো মেনটেন করার জন্য তো নিশ্চয়ই অনেক লোকের প্রয়োজন। জি জি, অবশ্যই, হ্যাঁ অবশ্যই লোকের প্রয়োজন। এখানে আমার অনেক লোক আছে, আমার লোকগুলো যারা এক্সপার্ট, এগুলি আমরা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোকগুলি আনা হয়েছে। তাদের তো পিছনে নিশ্চয়ই খরচ। হ্যাঁ, অনেক খরচ, খাবার খরচ, তারপরে ওদের যে স্যালারি মিলিয়ে মোটামুটি অনেক অনেক পড়ে যায়। আচ্ছা, আমি আপনাদের এই ভোলাতে যেটা দেখতে পাচ্ছি সবাই শেডগুলো করেন এরকম মাচা করে, এটি কি দ্বীপ জেলা বা পানি এরকম কোনো কারণে? হ্যাঁ, এটাও আমাদের একটা কারণ যে এখানে যেহেতু নদীমাতৃক এলাকা, এখানে যে কোনো মুহূর্তে পানি আসতে পারে, যেতে পারে, এটাকে নির্ভর করে। আর বিশেষ করে আমরা যে মাছ চাষে যাই অনেক সময়, তো মাছ চাষের জন্য অনেক নিচে ড্রপটা পরে, ড্রপ দিয়ে আমরা সেখানে পাঙ্গাস বা তেলাপিয়া পালিয়ে সেখানে একটা লাভের আশায় আর কি, যে ওখানে যদি না পাই তাহলে ওখানে পাবো, ওখানে না পেলে ওখানে পাবো, কোনো না কোনোভাবে কভার করা যায়। যেহেতু আমার লোক আছে, জন আছে, এবং তাদের খাওয়া দাওয়া আছে, তাদের স্টাফ স্যালারি আছে, এটা পোষণের জন্যই আসলে মূলত এই সিস্টেমে করা। এটা মানে নিচে কি কাঠ দিয়ে করা? নিচে না, সুপারির চারা, সুপারি গাছ কিছুদিন পর পর নষ্ট হয়ে হ্যাঁ, যায় না? কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, কিন্তু খুব ইজিলি পাওয়া যায় আমাদের এই অত্র অঞ্চলে। কস্ট কমানোর জন্য আমরা সাধারণত এই জিনিসটা ইউজ করি। তার মানে এই অঞ্চলে যারা পোলট্রি খামার করতে চায়, আমি অনেক জায়গায় দেখেছি, এবং তারা সবাই চাইলে হচ্ছে কস্ট কমানোর জন্য এভাবেই করতে পারে। হ্যাঁ, মানে এতে একদিকে ওই যে বর্ষাকালে বা জোয়ার কিংবা ঘূর্ণিঝড় হলে বা জলোচ্ছ্বাসের হাত থেকেও রক্ষা পেতে পারে, আবার খরচটা কমে আসে। প্রথমে যেটা আমাকে বলছিলেন যে করোনার শুরুর দিকে আপনাদের অবস্থা খুব খারাপ ছিল, জি জি, একেবারে প্রোডাকশন বন্ধ ছিল, তখন এই এতজন যে কাজ করছে আপনার এখানে, তাদেরকে কিভাবে? আসলে হ্যাচারি যে সিস্টেম, এই সিস্টেমে ইচ্ছা করলে প্রোডাকশন বন্ধ করা যায় না, কারণ এখানে যে প্যারেন্টগুলো থাকে, এই প্যারেন্টগুলো থেকে ডিম আসতে থাকে, ইচ্ছা করলে ডিম মুরগিও বিক্রি করা যায় না, এবং এটা বন্ধ করা যায় না। করোনার কালীন পর্যায়ে আমি হ্যাচিংটা কমিয়ে ফেলার পরেও আমি অনেক লসে পড়েছি, কারণ আমি কোনো বাচ্চা বিক্রি করতে পারিনি। সম্পূর্ণ বাচ্চা আমি রাস্তায় রেখে দিয়েছি, ফ্রিতে নিয়ে গেছে সবাই। সেই করোনা থেকে উত্তরণের জন্য আবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক সামনে কি হয়। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ভাইয়া, যেহেতু প্যারেন্টস শেড, এই ডিম দেয়াকালীন সময় মুরগিগুলো কি কোনো ধরনের কোনো রোগে আক্রান্ত হতে পারে? হ্যাঁ, অনেক রোগে আক্রান্ত হয়। অন্তত স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত 19টা ভ্যাকসিন দেওয়া লাগে। এই ভ্যাকসিনগুলি আমরা সঠিক সময়ে প্রয়োগ করি, এবং এই প্রয়োগ করার পরেও রোগ আসে। তো এই রোগগুলি যে সময় যেই সিচুয়েশনের উপর নির্ভর করে আমরা ডক্টরের সাথে যোগাযোগ করে, বা আমাদের এক্সপার্ট আছে, যোগাযোগ করে আমরা সেখানে ওষুধ প্রয়োগ করি। মানে গুণগত মানের বাচ্চা উৎপাদনের জন্য যা যা কিছু করার প্রয়োজন, হ্যাঁ তাই করা হয়। তবে আমরা যেহেতু বাচ্চা তৈরি করি, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিকে ধাবিত হই কম, সবসময় প্রোবায়োটিকের উপরে সবসময় চলার চেষ্টা করি। মানে ব্যবসায়ীর যেটা করতে হবে যে শুধু যে নিজে লাভবান হব তা না, আমার কাছ থেকে যারা পণ্য নিবে তারাও যেন লাভবান হয়। হ্যাঁ, আমার আসলে মেইন থিম বা আমার উদ্দেশ্য বলেন সেটা হলো আমাকে খামারিকে আগে ঠিক রাখতে হবে। যদি খামারে টিকে থাকে তাহলে আমি টিকে থাকবো, এবং খামারিকে টিকানোর জন্য আমাদের যা প্রয়োজন এটা আমাকে তো অবশ্যই হ্যাচারির মালিক হিসাবে করতে হবে। প্লাস হলো যে অন্য যারা হ্যাচারির মালিক আছেন তারাও যেন এই কাজটা করে, যে অন্তত তাদের বাচ্চাটা হৃষ্টপুষ্ট বাচ্চা এবং সঠিক বাচ্চাটা খামারিদের হাতে পৌঁছানো হয়। এবার একটু আমি শুনি যে করোনাকালীন সময়টাই আপনি নিজেকে ওভারকাম করে আজকের অবস্থানে কিভাবে এনেছেন? আসলে বেসিক্যালি এখনও করোনা চলতেছে, তো করোনার ভিতরে দীর্ঘ আজ থেকে 6-7 মাস আগে যেই প্রদর্শন ছিল তার চেয়ে একটু ভালোর দিকে, কিন্তু তারপরেও আশানুরূপ যে বাচ্চার যে দাম, এই দামে আসলে বর্তমান যে পরিস্থিতি, এতে হ্যাচারি টিকে রাখা আসলেই খুব দুঃসহ ব্যাপার। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। তো আমরা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা দেখা যায় যে আমাদের এখানে বাচ্চা প্রোডাকশনের পরও বাইরে থেকে
বিভিন্ন কোম্পানির, বিশেষ করে মেডিসিন কোম্পানির যে সমস্ত লোকগুলো আছে, এরা আমাদেরকে ছাড়া আমাদের কাছ থেকে বাচ্চা নেয়, বাইরে থেকে তারা বাচ্চা অধিক লাভের জন্য নিম্নমানের বাচ্চা এখানে খামারিদের হাতে পৌঁছে আনছে। এতে করে খামারিরাও কিন্তু খামারিরও লসের লুজিং সম্মুখীন হচ্ছে এবং হ্যাচারির মালিক হ্যাচারি। যারা আছেন তারা। তো একটা বাচ্চা উৎপাদন করতে আপনার কি রকম খরচ হচ্ছে আর এটা বিক্রি করছেন কত? আসলে একটা বাচ্চা, ভালো মানের বাচ্চা তৈরি করতে খরচ হয় মিনিমাম 16 থেকে 17 টাকা, কিন্তু আমাদের প্রায় সময় বাচ্চা এই রেটের ভিতরেই থাকে। কোনো সময় হয়তো বা কোনো সপ্তাহে দেখা যায় মাসের ভিতরে একবার অথবা 20 টাকা পেলাম, এরপরের বার দেখা যায় 15 টাকা বা 14 টাকা চলে আসে, বা 10 টাকা 8 টাকাও আমরা বাচ্চা বিক্রি করেছি। আসলে এই ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য যেমন আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা বাজার মনিটরিং করে তাদেরকেও যেমন এগিয়ে আসতে হবে, সেই সাথে সাথে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা কর্মকর্তা যারা আছেন তারা তো আছেন, বিদ্যুৎও কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, বিদ্যুতের কথা একটু বলতে হয়। পিডিবিল থেকে লাইন নিয়েছি আমরা, সেখানে আমাদের খামারিদের জন্য বা হ্যাচারির জন্য যে একটা সাবসিডি থাকা দরকার, সেই সাবসিডিটা আমি ডিস্ট্রিক্টের অন্য জায়গায় শুনেছি যে আছে, কিন্তু আমি এখানে যে বিদ্যুতের যে কর্মকর্তা আছে ওনার সাথে আলাপ করার পর বললো যে না, আমাদের এখানে কোনো সিস্টেম নেই। এখানে জেনারেল যেই বিদ্যুতের যেই রেট, ওই রেট অনুযায়ী আমরা আসলে দিয়ে যাচ্ছি। আবাসিক বিদ্যুতের রেটটাই দিচ্ছে। হ্যাঁ, আমরা তো কমার্শিয়াল রেটে দিচ্ছি। এই একটি কথা আসলে আমরা সব সময় বলি, দর্শক আপনারাও ইতিপূর্বে অনেকবার শুনেছেন, আমরা একটি কথা বারবার বলছি, কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য আরও একবার বলছি, আমাদের কৃষক এবং খামারি ভাইদেরকে বাঁচাতে হলে অবশ্যই বিদ্যুৎ বিলটাকে বা তাদের যে ব্যবহৃত বিদ্যুৎ সেটিকে কিন্তু কৃষি বিদ্যুতের আওতায় আনা অত্যন্ত প্রয়োজন। কারণ কমার্শিয়াল বিদ্যুতের বিল দিতে গেলে এখানে কিন্তু প্রচুর পরিমাণের লসের সম্মুখীন ওনাদেরকে গুনতে হয় এবং অনেক বড় একটা অ্যামাউন্টের বিদ্যুৎ বিল আপনাদেরকে দিতে হয়। অবশ্যই অনেক বড় অ্যামাউন্ট। এত প্রতিকূলতার পরও আপনি বাচ্চা উৎপাদন করে খামারিদের হাতে সুস্থ বাচ্চা পৌঁছে দিচ্ছেন, আপনাকে আরো বেশি অনুপ্রাণিত করতে আরটিভি এবং প্রবিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ প্রবিটা ফিডকে। আমাদের কৃষি ও কৃষ্টি। পোলট্রি খামার করে লাভবান হতে হলে অবশ্যই গুণগত মানের বাচ্চা নির্বাচন করতে হবে। গুণগত বাচ্চা ছাড়া কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব না। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই পোলট্রি এবং হ্যাচারি সম্পর্কিত ছোট্ট তথ্যকণিকা। খামারের ধরন পোলট্রি হ্যাচারি ও প্যারেন্টস লেয়ার খামার। উদ্যোক্তা MM কামরুল আহসান। ঠিকানা গ্রাম কানাইনগর, পোস্ট ভোলা সদর, থানা ভোলা সদর, জেলা ভোলা। মোবাইল নম্বর 01711175773। আমাদের কৃষি ও কৃষ্টি। আমাদের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এবং কৃষি ক্ষেত্রকে আরও বেশি স্বনির্ভর করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সরকারি কর্মকর্তারা। এই দ্বীপ জেলা ভোলা যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া জেলার খামারিদের উন্নতির জন্য এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা যারা আছেন তারা আসলে কি চিন্তা করছেন, কিভাবে কি করলে এখানকার খামারি ভাইদেরকে লাভবান করা যায়, চলুন জেনে আসি কর্মকর্তাদের কাছ থেকেই। আমরা প্রথমে পোলট্রি শিল্পের উন্নয়নের জন্য বা ভোলাতে পোলট্রির যে সেক্টর আছে বা খামারি আছে তাদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন প্রকল্প থেকে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। পাশাপাশি তাদের খামার ম্যানেজমেন্টের জন্য আমরা তাদেরকে ব্যবস্থা করছি। এখানে একটা প্যারেন্ট স্টক খামার আছে সোনালী, সেখানে আমরা ওটাকে আপগ্রেড করার জন্য বা ওখানে থেকে যে বাচ্চা, সেই গুণগত মানসম্পন্ন বাচ্চা উৎপাদনের জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের কৃষি ও কৃষ্টি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাটা যে 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, সেখানে কৃষি আবাদের আওতায় আনতে হবে, সেটিকে আমরা মূল লক্ষ্য রেখে আমরা পুরো জেলাতে আমরা এটি মাইকিং করেছি। সকল জনসাধারণকে এ ব্যাপারে সচেতন করেছি এবং এই কথাও বলেছি, যদি কেউ কোনো বিনা কারণে তার কোনো জমি আবাদের বাইরে রাখে আমরা তার জমিটিকে খাস করে নেব এবং এতে খুব ভালো ফলাফল পেয়েছি। এই ভোলা জেলায় প্রচুর প্রাণী সম্পদ রয়েছে, সেগুলো এখানে লালন পালন করার একটা সুযোগ রয়েছে। তো আমি মনে করি যে ভোলা একদিকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এবং সম্ভাবনাময় জেলা, অন্যদিকে প্রাণী সম্পদ সেটার বৃদ্ধি করা এবং প্রাণী সম্পদকে কাজে লাগিয়ে এখানকার কৃষিকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। আমাদের কৃষি ও কৃষ্টি। অন্যান্য ফসলের চেয়ে মালটা চাষে বেশি লাভ হওয়ায় ভেদরগঞ্জে ব্যাপক হারে বাড়ছে মালটার আবাদ।
দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় 2015 সালে 3 জন কৃষক প্রদর্শনীর মাধ্যমে মালটা চাষ শুরু করেন। 2015 সালে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় 3টি মালটা বাগান দিয়ে এই মালটা বাগানের যাত্রা শুরু হয়। বর্তমানে 50টি মালটা বাগানে, যার আয়তন প্রায় 35 একর, এবং এটি বর্তমানে ভেদরগঞ্জের একটি উচ্চ মূল্যের সম্ভাবনাময় ফসল। তারই পথ ধরে ভেদরগঞ্জের সখীপুরের সালাউদ্দিন মোল্লার 14 একরের 2টি বাগানে রয়েছে এখন 14,000 মালটা গাছ। 900 চারা লাগাইছি 4 একর জমিতে। এরপরে গিয়া দেখলাম যে এতে ফসল ভালো হয়েছে। ফসল ভালো হইতে গিয়ে আমি আরও 10 একর জমি মালটা বাগান করি। আমার 30 লক্ষ টাকা এটার ভিতরে খরচ হয়েছে। খরচ হইতে গিয়ে আমি গত বছরেই 8 লক্ষ টাকা বিক্রি করছি। স্থানীয়ভাবে রাসায়নিকবিহীন মালটার চাহিদা ও বাজার দর আমদানি করা মালটার চেয়ে বেশি হওয়ায় নতুন নতুন কৃষকরাও আগ্রহী হচ্ছেন মালটা চাষে। দেশি মালটা হলো রাসায়নিক মুক্ত, এই জন্য হলো, আর বাজারে অন্য অন্য মালটা হচ্ছে রাসায়নিক যুক্ত, এই জন্য এই মালটার বাজারে চাহিদা হচ্ছে ভালো। এবছর শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত না হলে সালাউদ্দিনের 2টি বাগান থেকে 80 লক্ষ টাকা বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। স্থানীয় কৃষি বিভাগও মালটা চাষে কৃষকদের নানাভাবে সহায়তা করায় ভেদরগঞ্জে বাড়ছে এই উচ্চ মূল্যের ফসলের আবাদ। আমাদের কৃষি ও কৃষ্টি। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষি টিম প্রতিনিয়ত বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলে সফল কৃষক ও খামারিদের সফলতার গল্প তুলে ধরার জন্য। সবসময় যে আমরা সফলতার গল্প শুনতে পাই তা কিন্তু না, এই সফলতার পেছনের দুঃখ গাথাও আমাদেরকে শুনতে হয় এবং সেটি আমরা আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমাদের কৃষিক্ষেত্রকে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করতে পারি। দর্শক, নানা প্রতিকূলতাকে অতিক্রম করেও যারা কৃষিকাজ করে এবং খামার গড়ে তুলে সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। এছাড়া আর টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvkrishi। আজকের মতো বিদায় নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলায় সবুজ ফসল ভরা দৃষ্টি। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষির আগামী পর্বে দেখবেন দৌলতগঞ্জ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, সর্বাধুনিক ব্যবস্থাপনা ও সম্ভাবনা। কৃষি ও কৃষ্টি।